তাহলে এক্সেস প্রেসার অন এ কার্ভ সারফেস অফ লিকুইড ফিল্ম। তো দেখো, ধরো একটা লিকুইড ফিল্মের কথা আমরা ভাবছি। সাপোজ ধরো যে কোনো একটা বক্রতল, এরকম একটা লিকুইড ফিল্ম আছে। ধরো এই একটা লিকুইড ফিল্ম, ছাতার মতো খানিকটা। এখানে নাম দিই এ বি সি, এটা নাম দিচ্ছি ডি। তাহলে এটা একটা লিকুইড ফিল্ম যেটা অবতল, ছাতার মতো। ছাতা ঠিক যেমন হয়, ছাতা কি দেখবে উত্তল, তাই তো? ছাতা যেভাবে নরমালি আমরা ধরি সেটা হচ্ছে উত্তল। তাহলে এরকম একটা বক্রতল, এই বক্রতলটা একটা লিকুইড ফিল্ম, মানে একটা তরলের স্বর, এটা দেখতে খানিকটা ছাতার মতো। তাহলে এই বক্র যে তরলের স্বর, একটা কার্ভ লিকুইড ফিল্ম, আমাকে বলছে এর ভিতরে এক্সেস প্রেসারটা বার করতে। তাহলে এরকম উত্তল বা ছাতার মতন একটা তল তখনই হবে যখন এক্সেস প্রেসারটা কোন দিকে কাজ করবে? আপওয়ার্ড। এই পি হচ্ছে এক্সেস প্রেসার, পি হচ্ছে এক্সেস প্রেসার, অতিরিক্ত চাপ। অতিরিক্ত চাপ মানে কনসেপ্টটা আগের দিন আমরা বলেছিলাম যে একটা লিকুইড ফিল্মের বোথ সাইডে প্রেসার থাকে। লিকুইড ফিল্মের উপরে থাকে বায়ুর চাপ যেটা নিচের দিকে, আর লিকুইড ফিল্মের নিচে ঊর্ধ্বমুখী থাকে হচ্ছে কি? তরলের চাপ। এবার এই তরলের চাপ আর বাইরের যে বায়ুর চাপ, তার যে পার্থক্য, সেটাকেই বলা হয় এক্সেস প্রেসার। তাহলে এখানে এক্সেস প্রেসারটা হচ্ছে আপওয়ার্ড। তার মানে বুঝতেই পারছো, তরলের যে চাপটা আছে লিকুইড ফিল্মে সেটা বেশি, বাইরের যে বায়ুর চাপ সেটা কম। তার ফলে এক্সেস প্রেসারটা পি কাজ করছে উপরের দিকে, এবং যে কারণে এর শেপটা হয়ে গেছে কনভেক্স, মানে ছাতার মতো। ছাতা মানে উত্তল। কনভেক্স লিকুইড ফিল্ম তখনই হবে যখন এক্সেস প্রেসারটা লিকুইড ফিল্মে আপওয়ার্ড কাজ করবে, মানে ইনার প্রেসারটা বাইরের যে বায়ুর চাপ তার থেকে বেশি হবে। তাহলে এই হচ্ছে একটা লিকুইড ফিল্ম। তাহলে দেখো, এই যে এবি একটা বক্রতল বিসি, এগুলো তো একটা রেডিয়াস অফ কার্ভেচার আছে। তো ধরো এগুলো রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই তলটা রেডিয়াস অফ কার্ভেচার r1, আর এই দিকেরটা রেডিয়াস অফ কার্ভেচার r2, আর এই অ্যাঙ্গেলটা ধরো θ1, এই অ্যাঙ্গেলটা ধরলাম θ2। ঠিক আছে? তাহলে এক্সেস প্রেসারটা কত আছে? এবার এক্সেস প্রেসারের জন্য কি হবে? এক্সেস প্রেসারের জন্য এই যে লিকুইড ফিল্মের ভেতরের চাপটা যদি বেশি হয় উইথ রেসপেক্ট টু দ্য আউটার প্রেসার, যেটা বাইরের বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে এক্সেস প্রেসারটা কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে এক্সেস প্রেসারটা যদি উপরের দিকে থাকে, তাহলে এই যে লিকুইড ফিল্মটা তার উপরে একটা কি কাজ করবে? ফোর্স। এক্সেস প্রেসারটা যদি উপরের দিকে থাকে, তাহলে লিকুইড ফিল্মে আমরা একটা কি পাবো? ফোর্স পাবো। তাহলে ফোর্সটা কত পাবে? তাহলে ফোর্স অন দ্য লিকুইড ফিল্ম, আমরা এবি এই যে সাইডটা এর লেন্থ ধরো x, আর বিসি এই যে সাইডটা এর লেন্থ ধরো y। এবি সাইডটার লেন্থ x ধরলাম, বিসি সাইডটার দৈর্ঘ্য ধরছি y। তাহলে এরিয়া অফ দ্য লিকুইড ফিল্ম, ইনিশিয়াল এরিয়া অফ দ্য লিকুইড ফিল্ম সেটা হবে xy, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ইনিশিয়াল এরিয়া লিখবে কি? লেন্থ ইনটু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যদিও এগুলো বক্রতল, কিন্তু এদের রেডিয়াস অফ কার্ভেচার অনুযায়ী এরা প্রায় সমতলের মতো দেখায়, স্ট্রেট লাইন। মানে ওই কার্ভটাকে আমরা নেগলেক্ট করি অ্যাকচুয়ালি, আর কিছুই না। এটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন নয়। যদি এটা স্ট্রেট লাইন হতো তাহলে ব্যাপারটা আয়তক্ষেত্রের মতো হতো। আয়তক্ষেত্রের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এগুলো কার্ভ সারফেস, কিন্তু এর যে কার্ভেচারটা এটা আমরা নেগলেক্ট করি। আমরা রাফলি বা খুব অ্যাপ্রক্সিমেটলি যেটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে xy, এগুলোকে প্রায় আমরা স্ট্রেট লাইন ধরি। কেন স্ট্রেট লাইন ধরলাম? কারণটা দেখো, যে এই যে লিকুইড ফিল্মটা এটা তো হবে একটা ক্যাপিলারি টিউবের মধ্যে। তাহলে এবি সাইডের দৈর্ঘ্য x, বিসি সাইডের দৈর্ঘ্য y। তাহলে এই যে বক্রতলটা তার ক্ষেত্রফলটা আমি লিখছি x * y। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদিও এই দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফলটা কার হয়? আয়তক্ষেত্রের হয়। কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ এবি সাইডটা একটা বক্ররেখা, বিসি সাইডটা একটা বক্ররেখা। তাহলে এবার প্রশ্ন উঠতে পারে, আমি এটাকে আয়তক্ষেত্র কেন ধরলাম? এখানে দেখো, যেটা মাথায় রাখবে, এই যে তরলের যে আপার সারফেস বা লিকুইড ফিল্ম, তার যে বক্রতা, তার যে কার্ভেচারটা, এটা ভীষণ কম হয়। কারণ দেখো, তুমি নিজে ভাবো যে একটা গ্লাসের মধ্যে যখন তুমি জল ঢালো, একটা কাঁচের গ্লাসের মধ্যে, তোমার কি দেখে মনে হয় যে তোমার কাঁচের গ্লাসে জলের উপরের তলটা এরকম উত্তল বা অবতল? তুমি কি দেখো যে জলের উপরের তলটা প্রায় অনুভূমিক ভাবেই আছে। বা একটা টেস্ট টিউবের মধ্যে তুমি জল ঢাললে, সেক্ষেত্রেও জলের উপরের তলটা
খুব মনোযোগ সহকারে না দেখলে বোঝাই যাবে না যে সেটা উত্তল। অ্যাপারেন্টলি মনে হবে যেন সেটা অনুভূমিক ভাবেই আছে। তাহলে এই যে বক্রতাটা একটা লিকুইড ফিল্মের, একটা লিকুইড ফিল্ম যখন কোনো কঠিন পদার্থের সংস্পর্শে থাকে, সেই লিকুইড ফিল্মের যে কার্ভেচার সেটা উত্তল হবে বা অবতল হবে, এই কার্ভেচারটা ভীষণ কম হয়। আপাতভাবে দেখলে মনে হয় যেন সেই তলটা অনুভূমিক। সেই জন্য এই কার্ভ লাইনগুলোকে আমি লেন্থ হিসাবে কনসিডার করছি, যেদের বক্রতাটা ভীষণ কম, সেই কারণে এদেরকে আমরা দৈর্ঘ্য হিসাবে ধরে নিচ্ছি। তাহলে এর এরিয়া হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে x ইন্টু ওয়াই। আর এক্সেস প্রেসারটা কত আছে কার্ভ সারফেসের ভেতরে, p। তাহলে ফোর্স কত, ফোর্স মানে প্রেসার ইন্টু এরিয়া। তাহলে ফোর্সটা কত পাবে, তাহলে আপওয়ার্ড ফোর্স অন দা কার্ভ সারফেস, তাহলে বক্রতলের উপর ঊর্ধ্বমুখী বল, তাহলে আপওয়ার্ড ফোর্স অন কার্ভ সারফেস F, সেটা হচ্ছে এক্সেস প্রেসার P ইনটু ক্ষেত্রফল মানে x ইনটু y। তাহলে এই আপওয়ার্ড ফোর্সের জন্য কি হবে, এই যে বক্রতলটা এটা একটু উপর দিকে উঠবে, কারণ ফোর্সটা তো আপওয়ার্ড। তাহলে কোনো বস্তুর উপরে বল যেদিকে ক্রিয়া করবে সেদিকে তো তার একটা সরণ হবে। তাহলে ডিউ টু দা আপওয়ার্ড ফোর্স এই A বিন্দুটা ধরো চলে আসলো A ড্যাশ পজিশনে, B চলে গেল B ড্যাশ পজিশনে, C চলে গেল C ড্যাশ পজিশনে, D চলে গেল ধরো D ড্যাশ পজিশনে। অর্থাৎ তার মানে আপার সারফেসটা হয়ে গেল এখন এরকম দেখতে, এই হয়ে গেল তোমার আপার সারফেস। যেটা তোমার A B C D ছিল সেটা হয়ে গেল এখন A ড্যাশ B ড্যাশ C ড্যাশ এবং D ড্যাশ। তাহলে আপার সারফেসে একটা ডিসপ্লেসমেন্ট হলো, ধরো এই ডিসপ্লেসমেন্টটা কত হলো ডেল্টা z। এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডেল্টা z। A চলে গেল A ড্যাশে, এই A থেকে A ড্যাশ ডিসপ্লেসমেন্টটা কত হলো ডেল্টা z। B থেকে B ড্যাশ কত হলো ডেল্টা z। C থেকে C ড্যাশ কত হলো ডেল্টা z। তাহলে ডিউ টু দা আপওয়ার্ড ফোর্স লিকুইড ফিল্ম ABCD become A dash B dash C dash D dash. So displacement of the liquid film কত হলো ডেল্টা z। ডেল্টা z হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দা লিকুইড ফিল্ম। তাহলে এখানে ওয়ার্ক ডান কত করলে তুমি, তাহলে এবার বার করি আমরা। দেখো ওয়ার্ক ডান যে কতটা কার্য হলো, কার্য মানে বল ইনটু সরণ, তাহলে F ইনটু ডেল্টা z। তাহলে ফোর্সটা কত Pxy, আর এই হচ্ছে আমার ওয়ার্ক ডান, এতটা কার্য হলো। তাহলে এই যে কার্যটা হলো, এই কার্যটা কি হবে, এই কার্যটা লিকুইড ফিল্মের মধ্যে স্টোর হবে অ্যাজ পটেনশিয়াল এনার্জি, যেটাকে বলি আমরা সারফেস এনার্জি। এই যে কার্য করা হলো এক্সেস প্রেসারের দ্বারা, এই কার্যটা লিকুইড ফিল্মের মধ্যে স্টোর হবে অ্যাজ সারফেস এনার্জি। তাহলে এবার সারফেস এনার্জির ফর্মুলা দেখো আমরা পড়েছি। সারফেস এনার্জি কি, সারফেস এনার্জি মানে পৃষ্ঠটান ইনটু ইনক্রিজিং এরিয়া, ক্ষেত্রফল বৃদ্ধি। সারফেস এনার্জি আমরা জানি পৃষ্ঠটান ইনটু ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে দেখো আজকে AB এই সাইডটার দৈর্ঘ্য ছিল কত x, BC সাইডের দৈর্ঘ্য ছিল y। AB হয়ে গেছে এখন কোনটা A ড্যাশ B ড্যাশ। তাহলে A ড্যাশ B ড্যাশের দৈর্ঘ্য নিশ্চয়ই AB এর থেকে বড়। তাহলে A ড্যাশ B ড্যাশটার দৈর্ঘ্যটাকে আমি ধরছি, ভালো করে খেয়াল করবে, A ড্যাশ B ড্যাশকে আমি লিখছি x প্লাস ডেল্টা x, আর B ড্যাশ C ড্যাশের সাইডটাকে দৈর্ঘ্যটা লিখলাম y প্লাস ডেল্টা y, মানে দৈর্ঘ্যগুলো একটু বেড়ে গেল। AB যখন ছিল তখন ছিল x, যখন A ড্যাশ B ড্যাশ হলো x প্লাস ডেল্টা x। BC সাইডটার লেন্থ ছিল y, যখন সেটা B ড্যাশ C ড্যাশ হলো লেন্থ হলো y প্লাস ডেল্টা y। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটা, তাহলে ফাইনাল এরিয়াটা কি লিখবে, ভালো করে দেখবে। ফাইনাল এরিয়া মানে কি বলেছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য কত x প্লাস ডেল্টা x, আর প্রস্থ কত y প্লাস ডেল্টা y। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলো, ইনক্রিজিং অফ এরিয়া, ক্ষেত্রফল বৃদ্ধি।
তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বার করতে হবে, ইনক্রিজ অফ এরিয়া, ধরো সেটাকে আমি ডেল্টা এ দিয়ে লিখি, সেটা হচ্ছে ফাইনাল এরিয়া থেকে ইনিশিয়াল এরিয়াকে বাদ দাও, ফাইনাল এরিয়া মাইনাস ইনিশিয়াল এরিয়া। এবার ভালো করে দেখো, এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে কি xy প্লাস y ডেল্টা x প্লাস x ডেল্টা y প্লাস ডেল্টা x ইনটু ডেল্টা y মাইনাস xy। তাহলে দেখো xy পার্টটা কেটে গেল, এখানে লিখবে y ডেল্টা x প্লাস x ডেল্টা y। এই যে পার্টটা দেখতে পাচ্ছ ডেল্টা x ডেল্টা y, এটা উপেক্ষণীয়। কেন? কারণ ডেল্টা x ডেল্টা y ইজ ভেরি ভেরি স্মল। মানে দুটো ছোট ছোট সংখ্যাকে যদি আমরা গুণ করি সেটা আরো ছোট হয়, সেই জন্য ডেল্টা x ডেল্টা y এটা নিজেরা ভীষণ ছোট, তাহলে এদের গুণফলটা উপেক্ষণীয় হবে। এখানে লিখে দেবে ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা y টাও টেন্ডস টু 0 হয়, therefore ডেল্টা x ইনটু ডেল্টা y neglected বা negligible। তো সেই কথাটা লিখে দিচ্ছি, যেটাকে উপেক্ষা করব। তাহলে পুরো থাকলো কি y ডেল্টা x প্লাস x ডেল্টা y, এটা হচ্ছে আবার ইনক্রিজ অফ এরিয়া, ক্ষেত্রফলের বৃদ্ধি। তাহলে এবার সারফেস এনার্জি কত হবে দেখো, তাহলে সারফেস এনার্জি তার ফর্মুলা আমরা কি করেছি, সারফেস এনার্জি ইউ দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটানকে আমরা কি দিয়ে লিখি, ইনটু ক্ষেত্রফল বৃদ্ধি, ইনক্রিজ অফ এরিয়া, যেমন ডেল্টা এ। এবার পৃষ্ঠটানটা টি, ডেল্টা এর জায়গায় ডেল্টা এর ভ্যালুটা বসিয়ে দিবে, y ডেল্টা x প্লাস x ডেল্টা y। এই হচ্ছে তোমার সারফেস এনার্জি ইউ। তো আমি তোমায় কি বললাম দেখো, এই যে ওয়ার্ক ডানটা আমরা করছি ডিউ টু এক্সেস প্রেসার, এই ওয়ার্ক ডানটাই স্টোর হবে অ্যাজ সারফেস এনার্জি। তারপরে W আর U এরা পরস্পর সমান হবে, W আর U এরা পরস্পর সমান হবে। এবার আমরা লিখব যে নাও W is equal to U, তাহলে W এর জায়গায় কি আছে P x y ডেল্টা z, আর U আছে T y ডেল্টা x প্লাস x ডেল্টা y। তাহলে এবার বোথ সাইডকে যদি আমরা x y দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো আসছে p ডেল্টা z, x y দিয়ে ডিভাইড করলে এটা হবে ডেল্টা x বাই x, আর এটা হবে ডেল্টা y বাই y। এটাকে একটা নাম্বারিং করে দাও 3 নম্বর, ঠিক আছে। এইবার আমরা দেখো কি কাজ করব, এই ছবিটা থেকে ফ্রম দা ডায়াগ্রাম ভালো করে দেখবে এই জায়গায়। এবার দেখো চিত্র অনুযায়ী ফ্রম দি ডায়াগ্রাম ভালো করে দেখো, ফ্রম ডায়াগ্রাম আমি কি লিখতে পারি, তোমরা ক্লাস 10 এ পড়েছো যে আর্ক অফ সার্কেল, বৃত্তচাপ, তাকে রেডিয়াস দিয়ে ভাগ করলে হয় অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক অফ সার্কেল বাই রেডিয়াস। তাহলে এখানে দেখো এই যে θ1 অ্যাঙ্গেলটা ধরেছি, এই θ1 অ্যাঙ্গেলের ক্ষেত্রে আর্ক অফ দা সার্কেল AB, আবার ওই θ1 অ্যাঙ্গেলের ক্ষেত্রে আর্ক অফ দা সার্কেল A' B' ও হতে পারে। আর এই যে পয়েন্টটা, এটার নাম যদি আমরা O ধরি, দেখো রেডিয়াসটা ছিল একবার R1 আর এটা ছিল R1 এর সাথে ডেল্টা z যোগ করতে হবে। তাহলে দেখো ফ্রম দা ডায়াগ্রাম আমি লিখতে পারি θ1 অ্যাঙ্গেল মানে আর্ক অফ সার্কেল বাই রেডিয়াস, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। আমি যদি বৃত্তচাপটা AB বলি, তাহলে বৃত্তচাপ কোনটা x, আর AB রেডিয়াস কোনটা R1, তাহলে x বাই R1। আবার আমি বৃত্তচাপটা A' B' ও বলতে পারি, কারণ পরবর্তী ক্ষেত্রে AB টাই হয়ে গেছে কি A' B'। যদি A' B' বৃত্তচাপটা তুমি নাও, সেক্ষেত্রে রেডিয়াসটা হয়ে যাবে R1 প্লাস ডেল্টা z। তাহলে A' B' যদি বৃত্তচাপ হয় তাহলে তার দৈর্ঘ্য কত x প্লাস ডেল্টা x, আর রেডিয়াস সেখানে R1 প্লাস ডেল্টা z। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি x প্লাস ডেল্টা x বাই R1 প্লাস ডেল্টা z। তাহলে θ1 অ্যাঙ্গেলটাকে আমি দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ফর্মুলা হচ্ছে আর্ক বাই রেডিয়াস, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। AB বৃত্তচাপের ক্ষেত্রে বৃত্তচাপটা হচ্ছে x আর রেডিয়াস R1,
যদি আমি বৃত্তচাপটা a ড্যাশ b ড্যাশ নিই তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা হবে x প্লাস ডেল্টা x, রেডিয়াস হবে r1 প্লাস ডেল্টা z। তাহলে এখান থেকে দেখো একটু সিম্পল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি তাহলে দেখো r1 প্লাস ডেল্টা z বাই r1 আর এখানে x প্লাস ডেল্টা x বাই x, জাস্ট এইটুকু নিয়ে ক্যালকুলেশন করো, এই দুটো টার্মকে ধরো। তাহলে এখান থেকে দেখো পাচ্ছ 1 প্লাস ডেল্টা z বাই r1 ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা x বাই x। তাহলে চলে আসলো ডেল্টা z বাই r1 ইকুয়াল টু ডেল্টা x বাই x, ডেল্টা z বাই r1 ইকুয়াল টু ডেল্টা x বাই x। এই একটা টার্ম পেয়ে গেলে। ঠিক একই রকম ভাবে এবার থিটা টু অ্যাঙ্গেলটার কথা ভাবো, থিটা টু অ্যাঙ্গেলটার কথা ভাবো একই রকম ভাবে। দেখো এই জায়গাটা বুঝে নিই, যদি আমরা থিটা টু অ্যাঙ্গেলের কথাটা চিন্তা করি থিটা টু, তাহলে দেখো থিটা টু অ্যাঙ্গেলটার কথা ভাবলে থিটা টু এটাকে লিখতে পারি আমরা একই রকম বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। থিটা টুর ক্ষেত্রে বৃত্তচাপ হতে পারে বিসি, বিসি মানে y, রেডিয়াস আছে দেখো r2। আবার থিটা টু অ্যাঙ্গেলের ক্ষেত্রে আর্ক অফ সার্কেল হতে পারে b ড্যাশ c ড্যাশ, b ড্যাশ c ড্যাশ যদি আর্ক অফ সার্কেল হয় তাহলে হবে y প্লাস ডেল্টা y, আর সেক্ষেত্রে রেডিয়াসটা হবে r2 এর সাথে যোগ করতে হবে ডেল্টা z মানে r2 প্লাস ডেল্টা z। তাহলে আবার এই জায়গাটাকে নিয়ে ভাবো কি হবে, এটা r2 প্লাস ডেল্টা z বাই r2 ইকুয়াল টু y প্লাস ডেল্টা y বাই y। তাহলে 1 প্লাস ডেল্টা z বাই r2 1 প্লাস ডেল্টা y বাই y, তাহলে পেয়ে গেলাম ডেল্টা z বাই r2 ইকুয়াল টু ডেল্টা y বাই y। তাহলে এই যে দুটো ফর্মুলা আমি পেলাম ডেল্টা x বাই x আর ডেল্টা y বাই y, এই দুটো ফর্মুলাকে আমরা 3 নম্বর ইকুয়েশনে ব্যবহার করব। এই যে আমাদের ইকুয়েশন 3 এখানে দেখো ডেল্টা x বাই x আছে, ডেল্টা y বাই y আছে, সেখানে আমরা এই ভ্যালুগুলো ইউজ করব। তাহলে আমরা কি পাবো, ফ্রম ইকুয়েশন 3 এবার আমরা লিখি। তাহলে দেখো ফ্রম ইকুয়েশন 3 আমরা কি পাচ্ছি, জাস্ট ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দেব। ডেল্টা x বাই x এর ভ্যালু এই জায়গায় বসাবো আর ডেল্টা y বাই y এর ভ্যালু ডেল্টা z বাই r2 সেটা ডেল্টা y বাই y এর জায়গায় বসাবো। তাহলে আমরা কি পাবো, তাহলে ফ্রম ইকুয়েশন 3 বলে লেখো এবার তোমরা। তাহলে আমরা লিখবো ফ্রম ইকুয়েশন 3, তাহলে ফ্রম ইকুয়েশন 3 কি পাচ্ছি দেখো p ডেল্টা z t ব্র্যাকেট কি আছে ডেল্টা x বাই x কি আছে ডেল্টা z বাই r1, ডেল্টা z বাই r1 প্লাস ডেল্টা y বাই y মানে কি আছে ডেল্টা z বাই r2। এবার দেখো ডেল্টা z টা কেটে যাবে, তাহলে p এক্সেস প্রেসার হয়ে গেল p ব্র্যাকেট 1 বাই r1 প্লাস 1 বাই r2। এই হয়ে গেল তোমার এক্সেস প্রেসারের ফর্মুলা। যে একটা কার্ভ সারফেসের ক্ষেত্রে একটা গলীয় তল বা বক্রতলের ক্ষেত্রে কার্ভ সারফেস লিকুইড ফিল্মটা যদি একটা কার্ভ সারফেস হয় সেটা কনকেভ হতে পারে কনভেক্স হতে পারে, তাহলে এক্সেস প্রেসার হচ্ছে t ব্র্যাকেট 1 বাই r1 প্লাস 1 বাই r2। এটা হচ্ছে এক্সেস প্রেসারের জেনারেল ফর্মুলা। এবার দেখো এখান থেকে আমরা সবকটা ফর্মুলায় যেতে পারি, এখান থেকে আমরা অন্যান্য ফর্মুলাগুলোতে যেতে পারবো। কিভাবে দেখো, যদি তোমাকে এটা বলা হয় একটা লিকুইড ড্রপের এক্সেস প্রেসার কি হবে, বা যখন তোমাকে লিকুইড ড্রপ দেবে, আমি দেখো এখানে রেডিয়াস অফ কার্ভেচার একদিকে r1 ধরেছি একটা সাইডে r2 ধরেছি। এবার যদি এটা লিকুইড ড্রপ বলে, বা লিকুইড ড্রপ মানে তো স্ফেরিক্যাল হয়ে গেল, এবার স্ফিয়ারের ক্ষেত্রে তো রেডিয়াস অফ কার্ভেচারটা সব জায়গায় সমান হবে, তার মানে r1 আর r2 কি হবে সমান হবে, r1 r2 কি হবে তাহলে সমান। আমি ধরে নিচ্ছি r1 টা r r2 টা r, তাহলে তখন এখানে দেখো r r বসিয়ে দিলে তোমার ক্যালকুলেট করলে চলে আসবে 2t বাই r, যেটা আমরা আগের দিন প্রুফ করেছিলাম যে ফর এ লিকুইড ড্রপ যদি আমাকে এবার বলে একটা লিকুইড ড্রপ, সেটা ওয়াটার ড্রপ হতে পারে মার্কারি ড্রপ হতে পারে, তার এক্সেস প্রেসার কি হবে। তাহলে আমরা পরপর একটু কেসগুলো ডিসকাস করি। দেখো তাহলে লিকুইড ড্রপের ক্ষেত্রে ফর এ লিকুইড ড্রপ এই r1 r2 তখন সমান হয়ে যাবে। জাস্ট যখনই ড্রপ বলবে, লিকুইড ড্রপ যখন বলছে তখন রেডিয়াস অফ কার্ভেচার সব জায়গায় সমান হবে, মানে r1 r2 ইকুয়াল টু r ধরতে হবে। তাহলে তখন তোমার এক্সেস প্রেসারের ফর্মুলা হয়ে গেল t 1 বাই r
প্লাস 1/r, তাহলে হয়ে গেল 2t/r। এবার এই যে গোলীয় তলটা যার এক্সেস প্রেসার আমরা ক্যালকুলেট করলাম, এটা যদি সোপ সলিউশনের হয়, যে এই যে কার্ভ লিকুইড ফিল্ম এটা যদি সোপ সলিউশন হয়, তাহলে কি হবে? সোপ সলিউশন হলে এই যে ফর্মুলাটা দেখছো, এই ফর্মুলাটা এটাই থাকবে, শুধু আগে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। কেন 2 মাল্টিপ্লাই করতে হবে? তার কারণ সোপ সলিউশন হলে তার ডবল ফিল্ম হয়, সোপ সলিউশন হলে তার দুটো ফিল্ম হয়। তাহলে আমরা লিখবো নেক্সট একটা কেস, যে কার্ভ সারফেস অফ সোপ সলিউশন। তাহলে সোপ সলিউশনের যে লিকুইড ফিল্ম, তাহলে এক্সেস প্রেসার অন দা কার্ভ সারফেস অফ সোপ সলিউশন। তাহলে যদি তোমাকে বার করতে হয় এক্সেস প্রেসার অন curved surface of liquid film of soap solution of soap solution। এই soap সলিউশনের যদি কার্ভ সারফেস বার করতে হয় এক্সেস প্রেসার, তাহলে P = জাস্ট ফর্মুলাটা এটাই থাকবে, যে এক্সেস প্রেসার আমরা ক্যালকুলেট করেছি কার্ভ সারফেসের ক্ষেত্রে, শুধু এখানে একটা 2 মাল্টিপ্লাই করবে। কেন 2 মাল্টিপ্লাই করবে? তার কারণ হচ্ছে সোপ সলিউশন যখনই বলবে তার দুটো ফিল্ম হয়, ডবল ফিল্ম। যে সোপ সলিউশনে দুটো ফিল্ম হয়, সেই জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তখন হবে P = 2t ব্র্যাকেট 1/r1 প্লাস 1/r। আবার যখন তোমাকে বলবে সোপ বাবল, এই সোপ সলিউশনের ফর্মুলা থেকে চলে আসবে আমরা সোপ বাবল। তাহলে এক্সেস প্রেসার ইনসাইডে সোপ বাবল এবার যদি আমায় বলে, তাহলে এক্সেস প্রেসার ইনসাইডে সোপ বাবল, এক্সেস প্রেসার ইনসাইডে সোপ বাবল যদি বলা হয়, তাহলে বাবেল যখনই বলি, বাবেল শব্দটা যখনই পাবে তখন তুমি R1 আর R2 কে সমান করবে। তাহলে দেখো সোপ সলিউশনের ক্ষেত্রে ফর্মুলা কি? P = 2t 1/r1 প্লাস 1/r2। জাস্ট R1 R2 গুলোকে R বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে দেখো 4t/r। ঠিক যে ফর্মুলাগুলো আমরা আগের দিন ডিরাইভ করেছিলাম, সেগুলোই আমরা আবার এখান থেকে বের করতে পারলাম। তাহলে অ্যাকচুয়ালি এক্সেস প্রেসার অফ এ সোপ সলিউশন বা এক্সেস প্রেসার অফ এ লিকুইড ফিল্ম, তার ফর্মুলা হচ্ছে P = t 1/r1 প্লাস 1/r2। এটা হচ্ছে এক্সেস প্রেসারের জেনারেল ফর্মুলা। এবার সোপ সলিউশন হলে এটাকে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যখন তোমাকে ড্রপ বলবে, ড্রপ যখন বলা থাকবে তখন মানে সব জায়গায় রেডিয়াস অফ কার্ভেচারটা সমান, কারণ ড্রপ মানে সেটা স্ফেরিক্যাল। সেক্ষেত্রে R1 আর R2 না লিখে সব তুমি R বসাবে, তাহলে তুমি ড্রপের ক্ষেত্রে এক্সেস প্রেসার ক্যালকুলেট করতে পারবে। তাহলে এই রাশিমালার প্রুফটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে এক্সেস প্রেসার অন এ কার্ভ সারফেস অফ লিকুইড ফিল্ম, বা এই ফর্মুলাটা থেকে আমার এক্সেস প্রেসারের যে ফর্মুলা আমরা বার করলাম ইন কেস অফ লিকুইড ড্রপ বা ইন কেস অফ সোপ বাবল, এইটা কিভাবে আসছে এই কনসেপ্টটাও খেয়াল রাখবে, এগুলো আমাদের শর্ট কোশ্চেনে দেয়। তাহলে এই হচ্ছে আমাদের এক্সেস প্রেসার এবং ক্যাপিলারিটি, এবং তোমাদের সারফেস টেনশন আর ভিসকসিটি এই যে চ্যাপ্টার, এটা এখানেই শেষ হলো। দেখো আমরা ক্যাপিলারিটি যেটা শিখলাম আজকে, যে ক্যাপিলারি রাইজ, পরীক্ষাটা কোশ্চেন করতে পারে ক্যাপিলারিটির অ্যাপ্লিকেশন কোথায় হয়। এই যে বৈশিকতা তোমরা করলে তরলে, এর অ্যাপ্লিকেশন কোথায় হয়? যেমন দেখো স্পঞ্জ, দেখবে স্পঞ্জ থাকে না, জলের মধ্যে স্পঞ্জটাকে রাখবে, দেখবে স্পঞ্জটা ভিজে যাচ্ছে। কেন? কারণ স্পঞ্জের মধ্যে এরকম ক্যাপিলারি টিউব থাকে, যেটা স্পঞ্জের মধ্যে এরকম সরু সরু অসংখ্য ক্যাপিলারি টিউব আছে। তুমি যখনই কোনো স্পঞ্জকে জলের মধ্যে রাখবে, ওই ক্যাপিলারি টিউবগুলোর মধ্যে দিয়ে কি হবে? জল রাইজ করবে, রাইজ করে আস্তে আস্তে পুরো স্পঞ্জটা দেখবে ভিজে গেছে। তো এটা একটা ক্যাপিলারিটির অ্যাপ্লিকেশন। নেক্সট দেখো, আমরা যখন ফাউন্টেন পেন ইউজ করি, তোমরাও নিশ্চয়ই দেখেছো ফাউন্টেন পেন, তার একটা নিব থাকে। ফাউন্টেন পেনের যে নিবটা,
সেই ফাউন্টেন পেনের নিবের মাথাটা থেকে চেরা থাকে, দুটো পার্ট থাকে, মাঝখানটা চিরা থাকে, চেরা, তাই তো? কেন থাকে? কারণ ফাউন্টেন পেন কিন্তু বল পেন নয়। ফাউন্টেন পেনের মাথায় আমরা যে ডট পেনে লিখি এগুলো হচ্ছে রোলার বল পেন। আমি বলেছিলাম আগে একটা কোন ক্লাসে যে ফাউন্টেন পেন কিন্তু বল পেন নয়, ফাউন্টেনের মাথায় একটা চেরা থাকে। কেন? চেরাটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিলারি টিউবের কাজ করে। ফাউন্টেনের পেনের ভেতরে আমরা কি করি? কালি ভরি, ইঙ্ক, লিকুইড ইঙ্ক। এবার যখন আমরা ফাউন্টেন পেনে লিখি ওই যে চেরা জায়গাটা থাকে নিবের মধ্যে, ওটা হচ্ছে ক্যাপিলারি টিউবের কাজ করে। ডিউ টু সারফেস টেনশন ওই লিকুইড ইঙ্কটা ওই চেরা জায়গা দিয়ে নিপের সামনে একদম নিপের এন্ড পয়েন্টে চলে আসে, তার ফলে খাতায় লিখলে আমরা লিখতে পারি। ফাউন্টেন পেনে কিন্তু কোনো বল থাকে না। নর্মাল বল পেনে যেটা হয় সেটা হচ্ছে এয়ার প্রেসার। আমরা যে তোমরা যে পেনগুলোতে লেখো, যে অগ্নি বা ডট পেন যেগুলো বলি আমরা, রোলার বল পেন, যেটা বলছিলাম ফাউন্টেন পেন তার মাথায় দেখবে নিপটা একটু চেরা হয়, মেটাল নিপ থাকে, নিপটা মাঝখান থেকে চেরা, আর ভেতরে আমরা লিকুইড ইঙ্ক ব্যবহার করি। এবার ফাউন্টেন পেনে কি হয়? ওখানে কোনো বল থাকে না সামনে, এবং ফাউন্টেন পেনে ব্যবহার করার জন্য বায়ুর চাপেরও কোনো প্রয়োজন নেই। ওই যে লিকুইডটা আমরা ভেতরে ভরছি, লিকুইড ইঙ্কটা, ওই লিকুইড ইঙ্কটা সারফেস টেনশনের কারণে ওই যে নিপটা রয়েছে চেরা, ওই চেরা নিপের মধ্যে দিয়ে একদম নিপের সামনে অবধি চলে আসবে এবং তুমি লিখতে পারবে। তাহলে ফাউন্টেন পেনে প্রশ্ন করতে পারে পরীক্ষায় যে ফাউন্টেন পেনের নিপটা চেরা হয় কেন? আমি প্রশ্ন করলো পরীক্ষায়, তাহলে বলবে ফাউন্টেন পেনের নিপটা চেরা হয় কারণ ওই চেরা জায়গাটা যেটা মাঝখান থেকে দুটো পার্ট করা আছে, ওই জায়গাটা কাজ করে একটা ক্যাপিলারি টিউবে। এবার যখন ফাউন্টেন পেনে আমরা লিকুইড ইঙ্ক ব্যবহার করব, তখন ডিউ টু সারফেস টেনশন ওই ক্যাপিলারি টিউব যেটা চেরা পোর্শনটা যেটা ক্যাপিলারি টিউবের কাজ করছে, তার মধ্যে দিয়ে কালিটা একদম নিপের সামনে অবধি যাবে, এবার আমরা খাতায় লিখতে পারবো। যার জন্য মাথাটা চেরা থাকে, ওখানে বায়ুর চাপের সাহায্যে কালি আসে না। আর আমরা যে রোলার বল পেন ব্যবহার করি, সেই রোলার বল পেনের ক্ষেত্রে ফ্রিকশন লাগে, বায়ুর চাপ লাগে। কি হয়? রোলার বল পেনের ভিতরে একটা রিফিল থাকে, দেখবে লক্ষ্য করে সেই রিফিলের পেছনে একটা ছিদ্র থাকে, সেখান থেকে বায়ুর চাপ পড়ে। এবার বায়ুর চাপের সাহায্যে কি হয়? নিপের সামনে দিয়ে কালিটা বেরোয়। এবার যখন খাতায় আমরা পেনটা চালাচ্ছি, নিপের সামনে একটা বল থাকে, রোলিং ফ্রিকশনের জন্য বলটা ঘুরবে আর কালিটা নিপ থেকে বেরোবে এবং তুমি লিখতে পারবে। এবারে রোলার পেনের একটা সমস্যা হয়, সেটা আমরা আগেও ডিসকাস করেছিলাম, যে আমরা স্পেসে যেখানে বায়ুর চাপ নেই সেই সব জায়গায় কিন্তু আমরা রোলার পেন ব্যবহার করে লিখতে পারবো না, কারণ কালিটা বেরোবেই না। তখন আমাদের সেখানে ফাউন্টেন পেন ইউজ করতে হয় বা মার্কার জাতীয় পেন, যেখানে ফ্রিকশনের কোনো প্রয়োজন নেই, যেখানে বায়ুর চাপের কোনো প্রয়োজন নেই। কি হচ্ছে? জাস্ট সারফেস টেনশনের জন্য লিকুইড ইঙ্কটা তোমার নিপের সামনে চলে আসবে এবং তুমি পেনটাকে যখন মুভ করবে অন দা পেপার, অটোমেটিক্যালি তোমার কালিটা পেপারের উপর পড়তে থাকবে, যেখানে বায়ুর চাপের কোনো প্রয়োজন নেই। এই যে আমরা বোর্ডে যখন লিখছি মার্কার পেন, এই মার্কার পেন গুলো তো ঠিক একই জিনিস হয়। আমাদের মার্কার পেনের ভেতরেও কিন্তু এখানে টিপে যে মাথাটা দেখছো, এই মাথায় কোনো বল থাকে না। জাস্ট যদি তোমার বাড়িতে কোনো মার্কার পেন থাকে, লক্ষ্য করবে এই মার্কার পেনের যে মাথাটা ওটা হচ্ছে ফাইবারের হয়, ওই টিপটা হচ্ছে ফাইবারের, এবং ওর মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, অসংখ্য পোরাস, যেগুলো কাজ করে হচ্ছে কিসের? ক্যাপিলারি টিউবে। এই টিপের মাথাটার মধ্যে অসংখ্য সরু সরু ছিদ্র আছে, যেগুলো কাজ করছে ক্যাপিলারি টিউবের। এর মধ্যে যখন আমরা কালি ভরি, এগুলোর মধ্যে কালি ভরা যায়, এর মধ্যে যখন আমরা কালিটা ভরি সেটা হচ্ছে লিকুইড ইঙ্ক। এবার যখন আমরা লিখছি সারফেস টেনশনের জন্য, ওই কালিটাই লিপের মাথায় চলে আসবে। ক্যাপিলারি টিউবের যে রাইজ হয়, ক্যাপিলারি রাইজ, সেই ক্যাপিলারি রাইজকে কাজে লাগিয়ে ওই কালিটাই লিপের মাথায় চলে আসে এবং আমরা বোর্ডের উপর দিয়ে লিখতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। পরীক্ষা অনেক সময় প্রশ্ন করে বা তোমাদের বইতেও দেখবে আছে যে ক্যাপিলারি রাইজের অ্যাপ্লিকেশন গুলো কি। তো সেই জায়গাটা একটু ভালো করে করবে, দেখবে বইতে এগুলো লেখা আছে যে ক্যাপিলারি রাইজের পরপরই উদাহরণগুলো পাবে, এগুলো একটু ভালো করে দেখবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। বা হর্সের মধ্যেও দেখবে এই জাতীয় প্রশ্নগুলো রয়েছে, কথাটা বুঝলে? তো এগুলো ভালো করে একটু পড়ে নাও তাহলে। তো ঠিক আছে, তোমাদের সারফেস টেনশন ভিসকসিটি শেষ হয়ে গেল। এবার তোমরা এর অঙ্কগুলো করে ফেলো। প্রবলেম সেট 1 পুরো কমপ্লিট করবে, প্রবলেম সেট 2 এর 1 থেকে 10 অবধি করো, আর সাথে এমসিকিউ গুলো কমপ্লিট করো। এই করে আমায় দেখাও, যেগুলো হবে না সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সেগুলো করে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আর বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নাও সমস্তটা করে।
যা যা বললাম, প্রবলেম সেট 1টা কমপ্লিট করবে, প্রবলেম সেট 2 1 থেকে 10 অবধি, সঙ্গে এমসিকিউ। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে রইল। থ্যাংক ইউ।